সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের ছেলে সামান্য এক ব্যাংকে মাত্র ৬,০০০ টাকা বেতনে চাকরি করত, যার মাথার উপরে ছিল অনেকগুলো টাকা ঋণের বোঝা। ঋণ শোধ না করতে পারায় ঠিকঠাক মতো বাইরেও বেরোতে পারত না। টাকার জন্য তাকে সবসময় অপমানিত হতে হতো। সেই ছেলেটি মাত্র কয়েক বছরের ব্যবধানে ১০০ কোটি টাকার মালিক হয়ে ওঠে। কিন্তু কিভাবে, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই লোকটির নাম ভাস্কর। সে ইন্ডিয়ার বোম্বে শহরে থাকতো। প্রতিদিনের মতো সে সকালে উঠে জগিংয়ে বের হয়। জগিং শেষে যখন সে বাড়ি ফিরছিল তখন তার সাথে দেখা হয় সিবিআই অফিসার লক্ষণ রায়ের। সিবিআই অফিসার তাকে ইনভেস্টিগেশনের জন্য মাগধারা ব্যাংকে নিয়ে আসে। সেদিন ব্যাংক বন্ধ ছিল, তাই পুরো ব্যাংক খালি পড়েছিল। ভাস্কর কোনো কিছুই বুঝতে পারছিল না যে কেন সিবিআই তাকে এখানে নিয়ে এসেছে। ভাস্কর যখন সিবিআই অফিসারকে জিজ্ঞাসা করে তখন সিবিআই অফিসার লক্ষণ রায় জানায় তার বিরুদ্ধে তার ব্যাংক মাগধারা থেকে অভিযোগ জানানো হয়েছে যে ব্যাংকের টাকা নিয়ে সাইড বিজনেস সহ ব্যাংকের সিকিউরিটি ও কাগজপত্র নিয়ে মিথ্যা কথা বলা সহ নানান ধরনের অভিযোগ তোমার বিরুদ্ধে করা হয়েছে। আসলে ভাস্কর কিছু মাস আগে মাগধারা ব্যাংকে চাকরি করত। এরপর সিবিআই অফিসার ভাস্করের ব্যাংক ডিটেলস চেক করে, আর যা জানতে পারে তা জেনে তাদের নিজ চোখকেও বিশ্বাস করতে পারে না। আসলে তারা দেখে সাধারণ এক ব্যাংক কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা রয়েছে। আর এরপরই শুরু হয় আসল গল্প, কিভাবে ভাস্কর সাধারণ এক ব্যাংক কর্মচারী থেকে ১০০ কোটি টাকার মালিক হয়ে উঠল। সময়টা তখন ১৯৭৯ সাল। ভাস্কর বোম্বে শহরের মাগধারা ব্যাংকে মাত্র ৬,০০০ টাকা বেতনে চাকরি করত। সেই সাথে সে সংসার চালানোর জন্য ব্যাংকের বাইরে সাইড বিজনেস করত। যেমন ব্যাংকে প্রতিদিন অনেকে অ্যাকাউন্ট করতে আসতো, যাদের বেশিরভাগ ফর্ম ফিল আপ করতে পারতো না। ভাস্কর তাদের ফর্ম ফিল আপ করে তার বিনিময়ে কিছু টাকা নিত। ভাস্কর তার কলোনির প্রায় প্রত্যেকের সাথে ছোটখাটো ঋণ নিয়ে রেখেছিল। তার দিন খুব খারাপভাবে কাটছিল। তার পরিবারে ছিল তার স্ত্রী ও সন্তান, তার বাবা ও ছোট ভাই বোন। তার পরিবারে রোজগারে বলতে শুধু সে নিজেই। তবে ভাস্কর আশায় ছিল যে খুব তাড়াতাড়ি তার প্রমোশন হবে, আর সেই সাথে তার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আসলে ভাস্করের অফিসে কিছুদিন পর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বদলি হবে, আর ভাস্কর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে প্রমোশন পেতে পারে, কারণ ভাস্কর খুব ন্যায়নিষ্ঠার সাথে কাজ করত আর প্রতি বছর তার কাজের জন্য পুরস্কৃত হতো। এমনই একদিন ভাস্কর ব্যাংকের বাইরে ফর্ম ফিল আপ করছিল। তখন তার কাছে অ্যান্টনি নামে একজন লোক আসে। সে ব্যাংক থেকে ২ লক্ষ টাকা ঋণ নিতে চাচ্ছিল, কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য ভাস্কর তাকে মানা করে দেয়। তখনই সেখানে অফিসারের পিয়ন আসে। আসলে ভাস্কর ও সেই পিয়ন একসাথে লেখাপড়া করত। তারা খুব ভালো বন্ধু ছিল। ওই পিয়নের নাম ছিল সাম্বা। সে এসে ভাস্করকে বোঝায় আর বলে অ্যান্টনি হলো একজন ইম্পোর্ট ব্যবসায়ী, যে কিনা বাইরের দেশ থেকে অল্প দামে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য নিয়ে দেশে এসে বেশি দামে বিক্রি করে। কিছুদিনের মধ্যে তার ৩০টি টিভি দেশে আসার কথা ছিল, কিন্তু সে যার সাথে ডিল করেছিল তাকে পুরো টাকা পরিশোধ না করতে পারায় সে তার মালের নিলামি করে দিবে, আর তাকে যদি আমরা টাকা দিই তাহলে সে আমাদের বড় অ্যামাউন্টের প্রফিট দিতেও রাজি। এসব কথা শুনেও ভাস্কর রাজি হয় না। পরের দিন ভাস্করের অফিসে জরুরি মিটিং ছিল, যেখানে অ্যানাউন্স করা হবে যে অফিসে কাকে প্রমোশন দেওয়া হবে। ভাস্কর খুব আশাবাদী ছিল। সে যখন অফিসের দিকে যাচ্ছিল তখন এক পাওনাদার তাকে এসে ধরে আর তাকে পুরো কলোনির সবার সামনে যা নয় তা বলে অপমান করে। সেই সাথে তার বাইকটাও কেড়ে নেয়। ভাস্করের পকেটে কোনো টাকা ছিল না যে সে বাসে বা ট্রাকে করে অফিসে যাবে। কোনো উপায় না পেয়ে ভাস্কর অফিসের দিকে দৌড়াতে থাকে। অফিসে পৌঁছে ভাস্কর জানতে পারে তার জায়গায় অন্য আরেকজনকে প্রমোশন দেওয়া হয়েছে। ভাস্কর একথা শুনে খুবই ভেঙে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে আবারও অফিসের কাজে মনোযোগী হয়। সেই দিন যখন ভাস্কর অফিস শেষে সাম্বার সাথে বসে খাবার খাচ্ছিল তখনই সেখানে অ্যান্টনি আসে। এবার ভাস্কর তার ব্যাগ থেকে ২ লক্ষ টাকা বের করে অ্যান্টনির হাতে তুলে দেয়। আসলে ভাস্কর অ্যান্টনিকে ফোন করে এখানে ডেকেছিল, আর ওই ২ লক্ষ টাকা ভাস্কর ব্যাংকের লকার থেকে চুরি করে নিয়ে আসছিল। আসলে ভাস্করের প্রমোশন না হওয়ায় সে খুব টেনশনে পড়ে যায় যে কিভাবে তার পরিবার চালাবে আর তার ঋণই বা কিভাবে শোধ করবে। সেই সাথে সে আরো জানতে পারে যে তার অফিসের ম্যানেজার টাকা খেয়ে তার জায়গায় অন্য আরেকজনকে প্রমোশন দিয়েছে। এরপর ভাস্কর ঠিক করে যে তাকে যেভাবেই হোক টাকা ইনকাম করতে হবে, তাই সে এই পথ বেছে নেয়। যাই হোক, ভাস্কর অ্যান্টনিকে টাকা দিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু অনেক রাত হওয়া সত্ত্বেও অ্যান্টনি ও তার বন্ধু এখনো টাকা নিয়ে আসেনি, যার ফলে ভাস্কর অনেক টেনশনে পড়ে যায়। মধ্যরাতে যখন ভাস্কর ঘুমাচ্ছিল তখন তার বাড়িতে সাম্বা আসে।
আসে আর তার সাথে অ্যান্টনিও আসে। আসলে সাম্বা ও অ্যান্টনি মিলে সফলভাবে তাদের কাজ সম্পন্ন করে এসেছে। এটা দেখে ভাস্কর টেনশন মুক্ত হয়। এরপর অ্যান্টনি ভাস্করকে তার কথা মতো 2 লক্ষ টাকা সহ তার লাভের 20% ভাগ সাম্বা ও ভাস্করকে বুঝিয়ে দেয়। এরপর থেকেই ভাস্করের ভাগ্যের চাকা পাল্টাতে শুরু করে। সে ধীরে ধীরে তার সকল ঋণ পরিশোধ করে দেয় আর সেই সাথে তার বাইকটাও ছাড়িয়ে নিয়ে আসে। কিছুদিন পর তার স্ত্রীকে সে একটি সোনার গহনাও কিনে দেয়। আসলে সেই সময়টাই ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা ছিল, যার জন্য অ্যান্টনি কম মূল্যে বাইরের দেশ থেকে টিভি নিয়ে এসে দেশে বেশি দামে বিক্রি করত। আর ভাস্কর তার ব্যাংকের লকার থেকে নিয়মিত টাকা চুরি করে অ্যান্টনিকে দিত তার ব্যবসার জন্য, আর অ্যান্টনি সেখান থেকে কিছু লাভের অংশ ভাস্করকে দিত। কাজ হয়ে গেলে ব্যাংক থেকে নেওয়া টাকা সবার চোখ ফাঁকি দিয়ে আবার ব্যাংকের লকারে রেখে দিত ভাস্কর। এভাবেই ভাস্করের দিন খুব ভালোভাবে কাটছিল। কিছুদিন পর ভাস্কর তার ছেলের জন্মদিন পালন করে। সেখানে সে অ্যান্টনিকে আমন্ত্রণ করেছিল। অ্যান্টনি সেখানে এসে ভাস্করকে জানায় যে তার ছেলে আমেরিকাতে একটি ভালো চাকরি পেয়েছে আর সে সেখানেই চলে যেতে চায়, কিন্তু যাওয়ার আগে ভাস্করের সাথে সে শেষ একটা ডিল করতে চায়। অ্যান্টনি বলে কিছুদিন পর দুবাই থেকে 3টা লাক্সারিয়াস গাড়ি আসবে। ওই গাড়িগুলো ইন্ডিয়াতে প্রচুর চাহিদা রয়েছে, তাই আমরা যদি ওই গাড়িগুলো এখন কিনে রাখতে পারি তাহলে পরবর্তীতে প্রচুর পরিমাণে প্রফিট হবে। আর ওই গাড়িগুলোর আনুমানিক দাম 10 লক্ষ টাকা হতে পারে। ভাস্কর এই ডিলে রাজি হয় না, কারণ একসাথে 10 লক্ষ টাকা লকার থেকে চুরি করা অসম্ভব। এরপর ভাস্কর বাড়িতে চলে আসে। সেখানে এসে সে তার পরিবারের এত খুশি দেখে অবশেষে ভাবনা চিন্তার পর সে অ্যান্টনিকে ফোন করে আর বলে, আমি তোমাকে আগামী শনিবার 10 লক্ষ টাকা দিব, তুমি গাড়ি কেনার ব্যবস্থা করো। এরপর ভাস্কর, সাম্বা ও অ্যান্টনি মিলে 3টা গাড়ি কিনে ফেলে। কিন্তু গাড়ি কেনার পর তারা জানতে পারে তারা যে ডিলারের কাছে গাড়ি বেচার জন্য ডিল করেছিল সে আর গাড়ি কিনবে না, কারণ তাকে পুলিশ ধরে ফেলেছে। এদিকে সেদিন ছিল শনিবার আর ব্যাংক আগামী 2 দিন বন্ধ থাকবে। তাদের যেভাবেই হোক এই 2 দিনের মধ্যেই গাড়িগুলো বেচার ব্যবস্থা করতে হবে। তখন ভাস্কর অ্যান্টনিকে বলে, এই শহরে কি আর কোনো ডিলার নেই গাড়ি কেনার মতো? অ্যান্টনি এরপর শহরের বাইরে খোঁজ নিয়ে জানতে পারে গোয়াতে এক কার ডিলার রয়েছে, তার সাথে তারা ডিল করে। তবে এখানেও একটা সমস্যা ছিল, তাদের গাড়িগুলো ইন্ডিয়াতে যেহেতু কোনো নাম্বার প্লেট ছিল না, অবৈধভাবে আনা হয়েছিল, যে গাড়িগুলোর কোনো রেকর্ডও ছিল না। তাই তারা যদি গাড়ি নিয়ে শহরের বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে পুলিশ তাদের চেকপোস্টে ধরে ফেলবে। তার জন্য তারা প্ল্যান বানায়। তারা একটি নকল নাম্বার প্লেট জোগাড় করে আর তার সাথে কিছু ফকিরদের টাকার লোভ দেখিয়ে ভিআইপি বানায়। সাধারণত সরকারি ভিআইপি পার্সনদের চেকপোস্টে চেক করা হয় না, তাই তারা যদি ভিআইপি নিয়ে শহরের বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা খুব সহজেই যেতে পারবে। এরপর তারা অনেক বাধা বিপত্তির পর সেই গোয়ার ডিলারের কাছে পৌঁছে যায় আর 10 লক্ষ টাকার গাড়ি তারা 20 লক্ষ টাকায় বিক্রি করে। সেই গাড়িগুলো থেকে তারা ডাবল প্রফিট করে। এরপর সবাই যে যার ভাগ নিয়ে চলে যায়। অ্যান্টনি চলে যায় আমেরিকায় আর সাম্বা ও ভাস্কর চলে যায় তাদের অফিসে। কি ভাবছেন গল্প এখানেই শেষ? থামেন, গল্পের টুইস্ট তো এখনো বাকি। ভাস্কর যখন ব্যাংকে 10 লক্ষ টাকা রাখার জন্য ব্যাংকে যায় তখন সে ব্যাংকের ভিতরে পুলিশ দেখতে পায়। পুলিশ থেকে ভাস্কর খুব ভয় পেয়ে যায়, কারণ তখন তার কাছে ব্যাংকের 10 লক্ষ টাকা ক্যাশ ছিল, সেটা সে একটি সিন্দুকের মধ্যে লুকিয়ে সেখানে নিয়ে এসেছিল। তখনই সে জানতে পারে ব্যাংকের ম্যানেজার একজন ফ্রড, সে ব্যাংকের সাথে দুর্নীতি করেছে, যার জন্য পুলিশ তাদের ধরতে এসেছে। যাই হোক, ব্যাংকের কার্যক্রম প্রতিদিনের মতো আবারও শুরু হয়ে যায় আর ভাস্কর 10 লক্ষ টাকা সবার চোখ ফাঁকি দিয়ে লকারে রেখে দেয়। এর কিছুদিন পর ভাস্কর সিদ্ধান্ত নেয় যে সে আর ব্যাংকের সাথে ফ্রড করবে না, সে সৎ পথে টাকা ইনকাম করবে। এর মধ্যে ভাস্করের ছোট ভাই জানায় যে সে আমেরিকার কলেজে লেখাপড়ার জন্য স্কলারশিপ পেয়েছে, যার জন্য অনেকগুলো টাকা লাগবে। ভাস্কর এতদিন অ্যান্টনির সাথে ব্যবসা করে যা ইনকাম করেছিল তার ভাইয়ের জন্য সে সব টাকা দিয়ে দেয়। ভাস্কর আবারও গরিব হয়ে যায়। এর কিছুদিন পর তার অফিস থেকে তাকে ম্যানেজার পদে প্রমোশন দেওয়া হয়। প্রমোশনের কিছুদিন পর মাগাধারা ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে হার্ষা মেহরা নামে একজন পুরাতন ক্লায়েন্টের কথা বলে। আসলে মাগাধারা ব্যাংক কাটারি ব্যাংক থেকে সুদের উপর টাকা নিত। যেহেতু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের থেকে সুদের উপর টাকা নেওয়া বেআইনি ছিল, তাই তারা হার্ষা মেহরার মাধ্যমে
মাধ্যমে কাজগুলো করত, যাতে তারা আইনি ঝামেলায় থেকে বেঁচে যায়। এরপর থেকে হার্ষা মেহরার হয়ে সুরাজ নামে একজন ব্যক্তি টাকা নিতে আসতো। এভাবে ভাস্কর একদিন যখন হার্ষা মেহরার ব্যাংক ডিটেলস চেক করে, তখন সেখানে ভাস্কর কাটারি ব্যাংকের কোনো নামগন্ধ দেখতে পায় না। তখনই ভাস্কর বুঝে যায় যে কোনো না কোনো গড়বড় নিশ্চয় হচ্ছে এই ব্যাংকে। ভাস্কর এরপর খোঁজ খবর নিয়ে জানতে পারে ট্রেডিং জগতের এক বড় নাম হলো হার্ষা মেহরা, যে কিনা বড় বড় কোম্পানির শেয়ার তার লোকদের দিয়ে আগে থেকে কিনে রাখতো আর সময় মতো সব শেয়ার একসাথে বিক্রি করে দিত, যার ফলে সেই কোম্পানির শেয়ার ভ্যালু অনেক নিচে নেমে যেত। এই সুযোগে সেই কোম্পানির বাকি শেয়ার অল্প দামে নিজের নামে করে নিত। এভাবেই শেয়ার বাজারের এক বড় আতঙ্ক হয়ে ওঠে হার্ষা মেহরা। এসব শুনে ভাস্করের মাথায় একটি প্ল্যান আসে যে কেননা সেও তাদের সাথে শেয়ার বাজারের ব্যবসা করবে। তার জন্য ভাস্কর সুরাজকে ডাকে আর তাকে সবকিছু বলে যে আমি তোমাদের ব্যবসা সম্পর্কে জেনে গেছি, যে কিভাবে তোমরা শেয়ার বাজারে ধস নামাও। আমি তোমাদের সাথে একটি ডিল করতে চাই যেখানে তোমাদের লাভের 1% এবং সেই সাথে শেয়ার কখন কিনতে হবে আর কখন বেচতে হবে তার ইনফরমেশন আমাকে একদিন আগে জানাতে হবে, যার বিনিময়ে তোমরা ব্যাংক থেকে যত ঋণ নিতে চাও তত ঋণ আমি তোমাদের পাস করিয়ে দেব। এভাবেই কিছুদিন পর ভাস্কর 25 লক্ষ টাকার মালিক হয়ে যায়। কিন্তু এখানেও একটা সমস্যা ছিল, কারণ হুট করে একজন ব্যাংক কর্মকর্তার অ্যাকাউন্টে যদি 25 লক্ষ টাকা ঢুকে তাহলে সে বেআইনি ঝামেলায় পড়বে। তার জন্য সে দুর্দান্ত এক প্ল্যান বানায়। সে এক লটারি কোম্পানিতে যায় আর সেখানকার সকল লটারি কিনে নেয়, আর সে পরের দিন সবাইকে দেখায় যে সে লটারিতে 25 লক্ষ টাকা জিতেছে। আর এভাবেই সে এক রাতে কালো টাকাকে সাদা টাকা বানিয়ে ফেলে। এরপর ভাস্কর ট্রেডিং জগতে অ্যাকাউন্ট করে আর সুরাজের সাথে তথ্য নিয়ে শেয়ার কেনা বেচা করে। এভাবে সে কিছুদিনের মধ্যে 25 লক্ষ টাকাকে 70 লক্ষ টাকা বানিয়ে ফেলে। এর মধ্যে ভাস্করের বোনের বিয়ে ঠিক হয়ে যায়। তার বোনের বিয়ের জন্য সবাই মিলে কেনাকাটা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে তাদের গেট আপ দেখে কেউ তাদের গুরুত্ব দেয় না। অন্যদিকে যারা একটু দামি জামা কাপড় গাড়ি নিয়ে আসে তাদের বেশি গুরুত্ব দেয়। এসব দেখে ভাস্কর ব্যাংক থেকে টাকা তুলে একটি লাক্সারিয়াস গাড়ি সহ দামি জামা কাপড় পরে আসে আর ওই দোকানে সকল দামি দামি গহনা কিনে ফেলে। এভাবেই শেয়ার মার্কেট থেকে প্রায় 100 কোটি টাকা কামিয়ে নেয় ভাস্কর। খুব অল্প সময়ে গরিব থেকে 100 কোটি টাকার মালিক হয়ে ওঠে সে। ভাস্করের দিন খুব ভালোভাবে কাটছিল, কিন্তু হঠাৎ একদিন ভাস্করের কাছে কাটারি ব্যাংকের চেয়ারম্যান আসে। ভাস্কর চেয়ারম্যানকে জানায় তার ব্যাংক মাগধারা ব্যাংক থেকে 90 কোটি টাকা ঋণ নিয়েছে। এটা শুনে তো কাটারি ব্যাংকের চেয়ারম্যানের মাথা পুরো ঘুরে যায় আর সে সেখান থেকে চলে আসে আর তার হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। আসলে হার্ষা কাটারি ব্যাংকের নামে লেবেল ব্যবহার করে মাগধারা ব্যাংক থেকে টাকা নিচ্ছিল। ভাস্কর এইসব ঘটনা দেখে ঘাবড়ে যায় আর সে ঠিক করে যে সে আর এই কাজ করবে না, সে এসব থেকে বের হয়ে আসবে। অন্যদিকে সে যখন বাড়িতে ফিরে তখন তার বাবা তার ঘরে ডাকে আর তার বিছানায় কিছু পেপার দেখিয়ে বলে এসব কিসের পেপার। আসলে ভাস্কর যেভাবে টাকা ইনকাম করছিল সেটা জেনে যায় তার বাবা আর তাকে এসব থেকে বেরিয়ে আসতে বলে। আসলে ভাস্করের বাবা একসময় শহরের সবচেয়ে বড় অ্যাকাউন্টিং ছিলেন। পরের দিন ভাস্কর তার ব্যাংকে গিয়ে রিজাইন লেটার দিয়ে আসে আর তার চাকরি ছেড়ে দেয়। এর কিছুদিন পর তাকে সিবিআই অফিসার তুলে নিয়ে আসে। এরপর সিবিআই অফিসার ভাস্করকে বলে আমরা তোমার উপরে লিগালি কোনো কেস করতে পারবো না, কিন্তু তোমার অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করে দিব। তুমি আজ পর্যন্ত যত টাকা ইনকাম করেছো তার কোনো টাকায় তুমি ব্যবহার করতে পারবে না যদি তুমি আমাদের কথা মতো না চলো। আসলে সিবিআই অফিসারও হার্ষা মেহরার কেনা গোলাম হয়েছিল। তারা ভাস্করকে বলে তুমি যদি তোমার 100 কোটি টাকা হার্ষা মেহরার অ্যাকাউন্টে ট্রান্সফার করো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। এরপর ভাস্করকে 100 কোটি টাকার চেক সই করতে বলে। ভাস্কর কোনো উপায় না পেয়ে সেই চেক সই করে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর যখন তারা চেক ভাঙাতে ব্যাংকে যায় তখন তারা জানতে পারে ভাস্কর তার অ্যাকাউন্টের সব টাকা অনেক আগেই তুলে নিয়েছে। আসলে সেই সময়টাই এত উন্নত প্রযুক্তি ছিল না। সেখানের কাগজপত্র মাস শেষে একটি নির্দিষ্ট সময়ে কম্পিউটারে আপলোড করা হতো, যার জন্য তারা যখন চেক সাইন করিয়েছিল তখন তারা ভাস্করের অ্যাকাউন্টে 100 কোটি টাকা দেখেছিল। যেহেতু মাস শেষে কাগজপত্র সব কম্পিউটারে আপলোড করা হয় তাই তারা যখন টাকা তুলতে যায় তখন তারা বুঝতে পারে যে ভাস্করের ব্যাংক অ্যাকাউন্ট পুরো খালি। আসলে ভাস্কর অনেক আগেই বুঝে গেছিল তাকে মাগধারা ব্যাংক ইউজ করছে, তাই সে তার বাবার পরিচিত লোকদের সাহায্য নিয়ে আমেরিকায় যাওয়ার ব্যবস্থা করে। সেই সাথে তার প্রথম বিজনেস পার্টনার অ্যান্টনির সাহায্যে আমেরিকার সিটিজেনশিপ নিয়ে নেয়। অন্যদিকে হার্ষা মেহরা সহ তার সকল সঙ্গীদের পুলিশ গ্রেপ্তার করে। আর এখন বর্তমানে ভাস্কর আমেরিকায় একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করে আর সুখে শান্তিতে বসবাস করে। এর মধ্যে দিয়ে গল্পটি
শেষ হয়ে যায়। এরকমই ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।